আচ্ছা, আমি যদি বলি এবার যে বিধানসভার ভোটটা হবে সেটা রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হবে, তাহলে কি আপনি অবাক হবেন? আমি জানি আপনারা অবাক হবেন না, বরং আপনারা খুশি হবেন। কারণ তৃণমূল সরকার বাংলার পুলিশ বাহিনীকে ব্যবহার করে যেভাবে ভোট চুরি, বুথ দখল, কাউন্টিংয়ে দুর্নীতি করে আসছিল এতদিন, যার ফলে মানুষ যতই বলুক না কেন পাল্টানো দরকার, সেই ডায়মন্ড হারবারের মতনই একই ঘটনা হবে। তৃণমূল বিপুল ভোটে জয়ী হবে। কিন্তু রাজ্য রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটেছে যা সরাসরি ইঙ্গিত দিচ্ছে রাষ্ট্রপতি শাসন জারির কথা। আর বিজেপির চাণক্য অমিত শাহ এমন কিছু মাস্টারস্ট্রোক খেলেছে যার ফলে মহা বিপদে পড়েছে পিসি ভাইপোর কোম্পানি। নমস্কার, আমি নয়ন। বাস্তবতা বড় কঠিনের আরও একটি ভিডিওতে আমাদের স্বাগতম জানাই। চলুন শুরু করি আজকের আলোচনা। ওরা টাইমটা বেছে নিয়েছে, যদি আমরা না করতে দিতাম তাহলে ইলেকশন না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝতে পেরেছেন চালাকিটা অমিত স্যার? আমি বাংলার গান গাই। ভারতের রাজনীতির ইতিহাসে এক লজ্জাজনক রেকর্ড করল পশ্চিমবঙ্গ। আর আপনি যদি পশ্চিমবঙ্গবাসী হন, এই রেকর্ড শুনে আপনারও মনে হবে এক গ্লাস জলে ডুবে কেন মরে গেলাম না। সাল 2025 চৌঠা নভেম্বর জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করে, স্পেশাল ইনসেনটিভ রিভিশন। এবার এই এসআইআর করা যাবে না বা করতে দেবে না বলে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল ও তৃণমূলের লিডাররা প্রথম থেকেই এর বিরোধিতা করতে শুরু করে। কিন্তু ওইদিকে জাতীয় নির্বাচন কমিশনার চেয়ারে বসে থাকা জ্ঞানেশ কুমার খুবই জেদি এবং এক চুল ছেড়ে দেবার লোক নয়। বলে না, যেমন কুকুর তার তেমন মুগুর। এর ফলস্বরূপ বিভিন্ন সময় ও বিভিন্ন জায়গায় একাধিকবার সংঘাতের সৃষ্টি হয় জাতীয় নির্বাচন কমিশনারের সাথে। কখনো ওনাকে ভয় দেখানো, কখনো গাছে বেঁধে রাখার হুমকি দেয়া, বা কখনো অভিষেক ব্যানার্জি একদল লোক নিয়ে দিল্লির কমিশনারের অফিসে হানা দেয়া। তাতেও বরফের জল না গললে তখন পিসি ছুটে যায় নির্বাচন কমিশনারের অফিসে। কিন্তু তাতেও কোনো কাজ না হলে তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করেন এই নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। তারপর সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা দেখলেন এ তো মহা বিপদে পড়ে গেল। তাই সুপ্রিম কোর্ট রায় দিল এবারে এই এসআইআরের কাজ সমস্ত কিছুই কলকাতার হাইকোর্টের বিচারপতিদের অধীনে হবে। প্রতিটি বিধানসভা ও জেলা ভিত্তিক একটি করে টিম তৈরি করা হবে। সেই টিমে থাকবে একজন বিচারপতি, একজন জেলা শাসক ও একজন পুলিশ সুপার। তাদের কাজ হবে এসআইআরের কাজ সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে নোটিশ করা। ভোটার তালিকায় কাদের নাম বাদ যাবে, কাদের নাম থাকবে, এই সমস্ত কিছুই সিদ্ধান্ত নেবে এই কমিটি। আর এই কাজেও যদি বাধা আসে, আপনারা তো জানেন যে তৃণমূল সরকারের বাধা দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। তাহলে যদি এই কাজেও বাধা দেয়া হয় তাহলে যথাযথ ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট, মানে রাষ্ট্রপতি শাসন জারি। এছাড়াও 28শে ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত লিস্ট পাবলিশ করার কথা আছে, কিন্তু এখনো প্রায় 1,20,00,000 স্ক্রুটিনি বাকি আছে। তাই এই 1,20,00,000 স্ক্রুটিনি যে এই কম সময়ে করা সম্ভব বলে তো আমার মনে হয় না। তাই 28শে ফেব্রুয়ারি যতগুলি ভোটার তালিকার নাম সঠিক, মানে কোনো সেগুলো ভুল নেই, নির্ভুল, সেগুলি প্রকাশ হবে। তারপরে আর যেগুলি স্ক্রুটিনি করতে বাকি রয়ে যাবে সেগুলির জন্য আবার একটি অন্য ডেটে সেই এসআইআরের চূড়ান্ত ভোটার লিস্ট পাবলিশ হবে। তাই এই দিকে লিস্ট পাবলিকেশনের ডেট যত পেছাবে, ওইদিকে ভোটের দিন ঘোষণাও পেছাবে। আর ওইদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্ত্রিত্ব পদের মেয়াদ 7ই মে শেষ হয়ে যাচ্ছে। আর যদি এই কাজ যত পেছোয়, যদি ভোটটা এই 7ই মে মাসের পরে হয়, তাহলে তখন রাষ্ট্রপতি শাসন জারি করতেই হবে। কিন্তু এদিকে তৃণমূল সরকার ভেবেছিল যদি কোনোভাবে এসআইআরটা বানচাল করে দেওয়া যায় বিরোধিতা করে,
তাহলে 2021-এর বিধানসভা ভোটের লিস্ট অনুযায়ী ভোট করার জন্য আর্জি রাখবে। আর যদি সেই ভোটার তালিকা অনুযায়ী ভোট হয় তাহলে তো তৃণমূল জানে আপনারা অনায়াসেই জিতে যাব, কারণ সেখানে অনুপ্রবেশকারী বাংলাদেশিরাও থাকছে এবং যেসব ফেক ভোটার নাম ঢোকানো আছে, তো যেটা করে জিততো সেটা করে তো অবশ্যই জিতে নিত, কিন্তু এখন সেই গুড়ে বালি। অন্যদিকে রাজ্যের 1 মার্চ থেকে হাজার হাজার ঢুকছে কেন্দ্রীয় বাহিনী, কারণ জাতীয় নির্বাচন কমিশনার এটা বুঝে গেছেন যে যদি রাজ্যের পুলিশ দিয়ে ভোট করানো যায় তাহলে যে কি পরিণতি হবে, সেই জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্যারকে একটি চিঠি লেখে এবং কেন্দ্রীয় বাহিনী পাঠানোর জন্য আবেদন করেন। আর যেমন আবেদন তার সেরকম ফল। সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অ্যালট করে দেয়। এবার এই 1 মার্চ আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 240টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। তার মধ্যে 110টা সিআরপিএফ, 55টা বিএসএফ, সিআইসিএফ 21টা, আইটিবিপি 29টা এবং এসএসবি 29টা। এবার এই এক একটি কোম্পানির মধ্যে প্রায় 100 থেকে 150 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকে। তার মধ্যে তাদের রান্না, খাওয়া, চুল কাটায় সমস্ত নিয়ে, মানে সমস্ত স্টাফ নিয়ে 100 থেকে 150টা করে থাকে। তাহলে ভাবুন, এক একটি কোম্পানিতে যদি 100 থেকে 150 জন করে স্টাফ থাকে তাহলে 480টি কোম্পানিতে কয়েক হাজার কেন্দ্রীয় বাহিনী এবার ভোটের জন্য অ্যালার্ট হয়েছে আমাদের রাজ্যে। 10ই মার্চ আরও 240টি কোম্পানি, মানে এই কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি আমাদের রাজ্যে প্রবেশ করবে। তার মধ্যে 120টি সিআরপিএফ, বিএসএফ 65টি, সিআইসিএফ 16টি, আইটিবিপি 20টি এবং এসএসবি 19টি। এই নিয়েই ইতিমধ্যে কেন্দ্র রাজ্যকে তার বার্তা পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এবার অন্যবারের মতন হবে না। অন্যবার যেমন কি হতো যে রাজ্যর পুলিশ ডিসাইড করতো কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনীকে তারা রাখবে, কিন্তু এইবার পুরোপুরি খেলা অন্যদিকে ঘুরে গেছে। এবার কেন্দ্রই ঠিক করবে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। তাই সেই নিয়ে নবান্নতে এখানকার যে চিফ এবং নবান্নের অফিসারদের সাথে এক জরুরি বৈঠকও ডাকা হয়েছে এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে কোথায় কত সেনায়ন মোতায়েন করা হবে এবং কিভাবে সেই সেনারা কী রকম কী দায়িত্ব পালন করবে। ভোটের আগেই রাজ্যে যে হাজার হাজার সেনা মোতায়েন, এটা কি কোনো ইনডাইরেক্টলি রাষ্ট্রপতির শাসনের দিকে ইঙ্গিত দিচ্ছে? হয়তো যেটা কেন্দ্র এখন আমাদের বলছে না বা আমরা সেটা জানতে পারছি না, কিন্তু সেই ইঙ্গিত কিন্তু আপনারা একেবারেই উড়িয়ে ফেলার মতো নয়। চলুন নেক্সট অধ্যায়ে আরও একটি কারণ জেনে নিই, যেটা শুনলে আপনারও শরীর কেঁপে উঠবে। ভোটার লিস্ট বেরোনোর আগেই বাংলায় জঙ্গি দেখা গিয়েছে। বাংলায় ফের জঙ্গি যোগ, বাংলা থেকে জঙ্গি ধরলো দিল্লি পুলিশ। মালদহ থেকে গ্রেপ্তার 2 জঙ্গি, তামিলনাড়ু থেকে গ্রেপ্তার করা হয়েছে 6 জঙ্গিকে। তাই ভোটার লিস্ট বেরোনোর পর, মানে চূড়ান্ত লিস্ট ঘোষণার পর যে বাংলায় বিক্ষোভের আগুন জ্বলে উঠবে না, সেটা তো একদম নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ রিসেন্ট আমাদের ভারতবর্ষে 8টি জঙ্গিকে দিল্লির পুলিশ গ্রেপ্তার করেছে। তার মধ্যে 6 জনকে তামিলনাড়ু থেকে এবং 2 জনকে পশ্চিমবঙ্গ থেকে, এবং তাদের যে ভারতবর্ষের উপর অ্যাটাকের প্ল্যানকে পুরো ভেঙে তছনছ করে দিয়েছে। ঘটনাটা কি ঘটেছিল না, দিল্লি ও কলকাতার একাধিক মেট্রো স্টেশনে কয়েকটি বিতর্কিতমূলক পোস্টার দেখা গিয়েছে এবং সেই পোস্টারে লেখা আছে যে কাশ্মীরকে মুক্ত করুন, কাশ্মীরের উপর অত্যাচার বন্ধ করুন। এইসব দেখে দিল্লি পুলিশ তৎক্ষণাৎ অ্যাকশন নেয়, কিন্তু আমাদের কলকাতা পুলিশ কি এত তাড়াতাড়ি অ্যাকশন নেবে? তাদের তো এইসব কি কাজ, তাদের কোথায় ক্রাইম হচ্ছে, কে কি করে দিচ্ছে, হ্যাঁ এই কোথায় হচ্ছে তার ধরা, এদের তো এইসব কাজ না, এদের অন্য কাজ আছে। তো তৎক্ষণাৎ দিল্লি পুলিশ সেটা তদন্ত করে এবং প্রায় 8 জনকে গ্রেফতার করে। সেই 8 জনের নাম একবার আমি বলছি। এই 8 জনের মধ্যে একজনের নাম মিনাজুর রহমান, একজনের নাম মোহাম্মদ সবাত উমর,
মোহাম্মদ লিটন, মোহাম্মদ শাহিদ ও মোহাম্মদ উজ্জ্বল। আপনি শুনে অবাক হবেন, এই যে সমস্ত জঙ্গিগুলি তারা কিভাবে প্রবেশ করেছে এবং কোথা থেকে প্রবেশ করেছে। তারা আমাদের পশ্চিমবঙ্গের মালদা হয়ে প্রবেশ করেছে, আর সেই মালদাতেই এখনও ফেন্সিং করা হয়নি, মানে কাঁটা তার দিয়ে ঘেরা হয়নি সেই বর্ডার এরিয়াটা, যেটার জন্য কেন্দ্র রাজ্যকে বারবার বলছে, যার জন্য সুপ্রিম কোর্ট অবধি গেছে, কিন্তু রাজ্য এখনও তার জমি অধিগ্রহণ করাই হয়নি। তাদের নাকি এখনো জমি অধিগ্রহণটা এখন তাদের পর্যবেক্ষণের মধ্যে আছে। তাহলে তো অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা আমাদের অনায়াসেই তো আমাদের পশ্চিমবঙ্গে ঢুকবে, এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের পুরো ভারতবর্ষেরও ক্ষতি করবে, যেমন দিল্লির বিস্ফোরণ। এবং এছাড়াও যে আপনার ঘরের পাশে যে আপনার বা আপনি যে বসে চা খাচ্ছেন চায়ের দোকানে, তার পাশে যে কোনো জঙ্গি বসে নেই, সেটা তো আপনি নিশ্চিত নন। আর এছাড়াও এটা শুনে আরও অবাক হবেন যে এই জঙ্গিদের আধার কার্ড, যে আধার কার্ডগুলি ভারতে ঢোকার পর আধার কার্ড লাগে, তো এই আধার কার্ডগুলি কোথা থেকে তৈরি হয়েছে? এই জঙ্গিদের সমস্ত আধার কার্ডগুলি পশ্চিমবঙ্গ থেকে তৈরি হয়েছে। তাহলে একবার ভাবতে পারছেন পশ্চিমবঙ্গের অবস্থাটা কোন জায়গায়? এটা এই পশ্চিমবঙ্গ দিনে দিনে বাংলাদেশ পাকিস্তানে পরিণত হয়ে যাচ্ছে। তাই এসআইআরের চূড়ান্ত লিস্ট ঘোষণা হওয়ার পর যে পশ্চিমবঙ্গে বিক্ষোভের আগুন জ্বলে উঠবে না, সেটা আমরা একদমই নিশ্চিত নয়। তাই কেন্দ্র কোনো রিস্ক নিতে চাচ্ছে না, সেই জন্য হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী অলরেডি কলকাতা মানে আমাদের পশ্চিমবঙ্গে মোতায়েন করছে। এই কারণগুলি ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি আমাদের রাষ্ট্রপতি শাসনের দিকেই ইঙ্গিত করছে। তো আলোচনা কেমন লাগলো? যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে একটা আপনারা লাইক করুন এবং কমেন্টে জানান পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন দরকার কি দরকার নেই। আর বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চলুন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।